বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এই বিষয়ে আমাদের কাছে একটি গোপন খবর এসেছে, যে খবরটি খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। খবরে জানানো হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে, জামাত ইসলামের মতো বিরোধী দল এই দেশে থাকার কারণে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়েছে, চরম ইমেজ সংকটে পড়েছে। তাদের ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে। জামাতের ইমেজ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী আর বিএনপির ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল। ঠিক শেখ হাসিনা যা করেছেন, তারেক সাহেব যদি ঠিক তাই করেন, তাহলে ওনার জন্য শেখ হাসিনা তো 15 বছর পেরেছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানি না। বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে জামাত এনসিপির নজিরবিহীন রাজনীতি। আপনি শুনলে অবাক হবেন জামাত এনসিপি কি ঘটাচ্ছে। বিএনপি কঠিন মাইন্ডকে চিপে পড়েছে। অনেকেই বলবেন যে ভাই তারেক রহমান সরকার আসছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, এত কিছু বলেন কেন? দর্শক, একটা সরকার কি করবে সেটা প্রথম থেকে কিন্তু বোঝা যায়। আমি না কোনো আশার আলো দেখতেছি না। বিএনপি একুলো হারাবে। বাংলাদেশে নতুন দল হবে 2টা, আওয়ামী লীগ এবং জামাত। বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন তিনি শেখ হাসিনা। শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। দর্শক, প্রফেসর ইউনূসের সরকার এখন আর নেই, কিন্তু তার সরকারের খেলা এখনো চলছে। তার সরকারের আমলের সার্কাসটা এখনো আমাদেরকে দেখতে হচ্ছে। ভারতকে খুশি করে, সেনাবাহিনীকে খুশি করে ক্ষমতায় এসেছেন বিএনপি সরকার। এখন তারেক রহমান সাহেব দাঁড়িয়েছেন একটি আগুনের কুণ্ডুলির উপরে, না নড়তে পারেন না সরতে পারেন। দেশের ভিতরে হয়ে যাচ্ছে 1 সপ্তাহের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয়ে যাচ্ছে, এমন ঘটনা যেগুলা তারেক রহমানের জন্য অসম্মানজনক। জুলাইকে কেউ যদি ডিনাই করতে চায়, অস্বীকার করতে চায় এবং ফেসিবাদের দোষরদেরকে যদি কেউ আবার জায়গা করে দিতে চায়, আমরা তরুণ প্রজন্ম বেঁচে থেকে আমরা তা হতে দিব না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা একটি বিষয় ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন। বিভিন্ন জায়গায় এই যে বর্তমান সরকার, বিএনপি সরকার আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, এটা দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং তাদের তৃণমূল পর্যায়ে সব জায়গা থেকেই তারা ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এখন প্রশ্ন উঠছে যে কেন, যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে, এত আহত হয়েছে, এত পঙ্গুত্ব বরণ করেছে, এত জেল জুলুম হুলিয়া, এরপরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এই বিষয়ে আমাদের কাছে একটি গোপন খবর এসেছে, যে খবরটি খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। খবরে জানানো হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে, জামাত ইসলামের মতো বিরোধী দল এই দেশে থাকার কারণে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়েছে, চরম ইমেজ সংকটে পড়েছে। তাদের ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে। জামাতের ইমেজ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী আর বিএনপির ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল। এখন এইটা কি কারণে? এর কারণ হচ্ছে, আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলই দলগতভাবেই এরা চরম দুর্নীতিগ্রস্ত দল। দুটি দলই দুর্নীতিগ্রস্ত দল, চাঁদাবাজি দল। দলগতভাবেই এরা এই বিষয়টা লালন করে। তারা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। কারণ যেহেতু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, এই দেশের সরকারি প্রতিটা কর্মকর্তা কর্মচারী ভীষণভাবে মারাত্মকভাবে করাপ্টেড। বাংলাদেশে সরকারি চাকরি করে এবং সেখানে সুযোগ আছে ঘুষ খাওয়ার বা দুর্নীতি করার, এরকম একটি ব্যক্তি, ব্যতিক্রম কিন্তু কোনো উদাহরণে আসে না। এজন্য ব্যতিক্রমটা বাদ রাখেন, 1-2 জন হাতে গোনা এই থাকতে পারে, এছাড়া বাকি সবাই আপাদমস্তক দুর্নীতিবাজ, আপাদমস্তক করাপ্টেড। আর এই দুটি দলের নেতাকর্মী যারা আছে এরা অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত এবং চাঁদাবাজির সাথে জড়িত। অপরদিকে জামাত ইসলামের টপ টু বটম এরা দুর্নীতি তো দূরের কথা, চাঁদাবাজিরও ধার ধারে না। তার বাস্তব প্রমাণ আপনারা কিন্তু দেখছেন। এই যখন অবস্থা, অর্থাৎ একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সেই দলের চাঁদাবাজিতে যখন চারিদিকে অতিষ্ঠিত জনগণ, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, চারিদিকে চাঁদা দিচ্ছে না, এই চাঁদা দেবে না, এর প্রতিবাদ করতে গিয়ে অনেকে তাদের জীবন হারাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলার সম্মুখীন হচ্ছে। আর বিএনপির যে সমস্ত চাঁদাবাজ কর্মী সমর্থকেরা রয়েছে, তারা এই চাঁদা পেতে যেখানেই বাধাগ্রস্ত হচ্ছে সেখানেই হামলা চালাচ্ছে। অপরদিকে জামাত ইসলামের এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা যেখানে যেখানে তারা নির্বাচনে জয়ী হয়েছে, সেই সমস্ত এলাকায় তাদের কনস্টিটিউশনাল এরিয়ায় গিয়ে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে এখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমনকি এনসিপি থেকে যে 6 জন বিজয়ী হয়েছে তারাও একই, অর্থাৎ পুরাই জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, এই জোটের প্রত্যেকটি ক্যান্ডিডেট নেতাকর্মী এরা দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত, চাঁদাবাজি থেকে সম্পূর্ণ মুক্ত। তারা তাদের স্ব স্ব এলাকায় মানুষের কাছে এই খবর পৌঁছে দিচ্ছে, জনগণকে সাথে করে নিয়ে যখন এই খবরগুলো বলছে এবং জনমত সংগঠিত করছে যে তোমরা খবরদার চাঁদা দিবা না, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই, তখন বিএনপির কি অবস্থা এবার চিন্তা করুন তো। একটি দল চাঁদাবাজের বিপক্ষে দাঁড়িয়েছে আর বিএনপি হাজার প্রচেষ্টা করেও তাদের দলীয় নেতাকর্মীদেরকে থামাতে পারছে না, কারণ তারা তো এই কাজ করার জন্যই এসেছে। তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে চিন্তা করতে পেরেছেন? মানুষ কোন দিকে তাদের কেবলাটাকে ঘুরিয়ে নিবে? এরকম যদি আর 1-2 বছর চলতে থাকে তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে?
তার একটা উদাহরণ দেখেন, এই যে ট্রাক ড্রাইভার, দেখুন তিনি কি বলে, একটু শুনুন। আসসালামু আলাইকুম। 64 জেলা নির্যাতিত ড্রাইভার ভাইরা কি খবর? আশা করি যে সবাই ভালো আছেন। ঠিক আছে, চাঁদা চাঁদা চাঁদা, এই যে চাঁদার হার, ঠিক আছে, 50 টাকা, আগে ছিল 30 টাকা, এখন করলো 50 টাকা। এই যে আরেকটা, আগে ছিল 10 টাকা, এখন হলো 30 টাকা। ঠিক আছে, মৌলভীবাজার পৌরসভা। এই যে আরেকটা, আগে ছিল 20 টাকা, এখন হলো 50 টাকা, মাধবদী পৌরসভা। ঠিক আছে, চান্দা বলে না কিন্তু এটাকে বলে সমঝোতা। ঠিক আছে, সমঝোতায় যদি কেউ দিয়ে দেয় তাহলে কি এটাকে চান্দা বলা হয়? আপনারাই বলেন, এটা কিন্তু চান্দা না, এটা আমরা আপোষে দেই। কারণ রাস্তার মাঝে লাড়ি লিয়ে খাইবো, আপোষে টাকা দাও, নাইলে তোমাদের গাড়ি গ্লাস ভাঙা লাগবো। ঠিক আছে, সবাই আপোষে টাকা দিবা, কোনো চাঁদা না, সমঝোতা। ঠিক আছে, সবাই সমঝোতার মাঝে টাকা দিবা, কোনো চাঁদার মাঝে না। ঠিক আছে, 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা চাই সারা বাংলাদেশে যেন রাস্তার মধ্যে চাঁদা বন্ধ হইয়া যায়। ঠিক আছে, আর নাহলে আমরা গাড়ি বন্ধ করে দিব। 64 জেলার ড্রাইভার ভাইরা আমরা মিললে একখানো মিললে গাড়ি বন্ধ করে দিব, সারা বাংলাদেশ অচল করে দিব আমরা। ঠিক আছে, কিন্তু মাগার কোনো চাঁদা দিতে রাজি না, বহুত চাঁদা দিছি। ঠিক আছে, আরো যদি চাঁদা দিতে হয় আমরা গাড়ি চালানি বন্ধ করে দিব। ঠিক আছে, সাধারণ দেখেন 3টা স্লিপে 130 টাকা। ঠিক আছে, 130 টাকা, এরকম দৈনিক 400-500 টাকা, 1000 টাকা এমন ড্রাইভার আছে দিতে হয় সারা বাংলাদেশে চান্দা। ঠিক আছে, আমরা চান্দা দিয়ে গাড়ি চালাইতে রাজি না, বহু চান্দা দিচ্ছি। শুনেছেন তো ট্রাক ড্রাইভারের কথা? তারা 64 জেলায় এইভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে যাচ্ছে। তারা কোনরূপ স্পেস দিতে চাচ্ছে না চাঁদাবাজদের। শুধু তাই নয়, সামাজিকভাবেও এটার ব্যাপক একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল এই তেজগাঁও কলেজের ছাত্রদল যখন চাঁদাবাজি করতে যায়, তেজগাঁও কলেজের আশেপাশে স্থানীয় বাসিন্দা যারা, আশেপাশের ছোট ছোট টং দোকানদারদের কাছ থেকে তারা চাঁদাবাজি করতে যায়। এই চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা, তারা যারা খেটে খাওয়া মানুষ, এরা তাদেরকে প্রতিহত করে, বাধা দেয় যে না, চাঁদা দিব না। এই তারেক রহমানের সকল প্ল্যান সত্যিকার অর্থে ক্রমেই ফাঁস হয়ে যাচ্ছে এবং নগ্নভাবে তা মানুষের চোখে ধরা পড়ছে। আপনারা বিস্ময়ে আশ্চর্য হয়ে যাবেন এবং থমকে থমকে ভাবতে ভাবতে আপনাদের চিন্তার রেশ লম্বা হবে, ঘুম চলে যেতে পারে। এত ভয়ঙ্কর সব ব্যাপার স্যাপার ফাঁস হচ্ছে। প্রতিপক্ষের উপরে অত্যাচারের নতুন এবং সফট জেন্টেল স্টিম রোলার চালানোর জন্য যেই পরিকল্পনা এবং ফাঁদ পেতে বসেছে তারেক রহমান, সেই ফাঁদ অচিরেই মানুষের সামনে আরও স্পষ্ট হয়ে যাবে। যারা রাজনীতির বোদ্ধামহল, বিশ্লেষক, ইনডেপথ ডিপ স্টেট নিয়ে গভীর চিন্তা করেন, তারা ইতিমধ্যে তারেক রহমানের প্ল্যান ধরে ফেলেছেন। তারেক রহমান খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে কোনোভাবেই জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব নয়। এটা কার্যত অসম্ভব। বিএনপি যে স্টাইলে রাজনীতি করছে, তাদের রাজনৈতিক যে এলিমেন্টস, তা ইতিমধ্যে ভোতা হিসাবে পরিগণিত হয়েছে মানুষের কাছে। তা আগের মতো ধার আর নেই। ভোটের রাজনীতিতে বিএনপি অলরেডি নাস্তানাবুদ হয়ে গিয়েছে। কোনোরকম যদি এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় না নিত, তাহলে এবারের ক্ষমতার আসন হতো বাঘে সিংহে মুখোমুখি হওয়ার মতো এক লড়াই। কিন্তু ডিপ স্টেটের সহযোগিতায় এবং ডক্টর ইউনূসের অসহায় পরিস্থিতি থেকে একটি সেফ এক্সিটের জন্য বিএনপিকে সেই পরিস্থিতি করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্রশাসন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং অপরাধী সেনাচক্র। এই পরিস্থিতিতে সেই তারেক রহমানের গোপন এজেন্ডাটা কি? আপনারা খুব ভালো করেই জানেন, প্রতিপক্ষকে মোকাবেলার 1 নম্বর হাতিয়ার হিসাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, গুমকে ব্যবহার করে আসছে ক্ষমতাসীন দলগুলো। আর এই হত্যা, নির্যাতন, গুম, খুন, ধর্ষণ, এইসবকে পুঁজি করেই আওয়ামী লীগ গত 17 বছর ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো অত্যাচার, নির্যাতন, গুম, খুন, কিডন্যাপ করে ক্ষমতা চালাবে, হাতে ধরে রাখবে, এই শক্তিটুকু এবং মেধাটুকু বিএনপির নেই। তাছাড়া আওয়ামী লীগ যেভাবে মিডিয়া, আমলাতন্ত্র, প্রশাসন, সেনাতন্ত্র এবং পুলিশের অপরাধী চক্রের সমর্থন পেয়েছে, বিএনপি সেভাবে পাবে না। কারণ বিএনপিকে সহযোগিতা করতে গিয়ে আদতে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে ফেলবে। তাই বিএনপি এমন এক পরিকল্পনা হাতে নিয়েছে যে আওয়ামী লীগকে তারা দেশে আসতে দেবে। আওয়ামী লীগের একমাত্র পথ হবে, একমাত্র কাজ হবে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং ইসলামপন্থী শক্তির উপরে অত্যাচার, নির্যাতন এবং স্টিম রোলার চালানো। আওয়ামী লীগ এই কাজটাই করবে। এই শর্তে বিএনপি এবং আওয়ামী লীগের দিক থেকে শর্ত হলো তারা রিলেভেন্ট হবে বাংলাদেশে, আর বিএনপির দিক থেকে শর্ত হলো তোমরা জামায়াত এবং শিবিরের উপরে দমিয়ে, চাপিয়ে এবং দাবায়ে রাখা যায় যতটুকু সেটুকু করবা। তাহলে আওয়ামী লীগ জামায়াতের উপর অত্যাচার করবে, শিবিরের উপর অত্যাচার করবে, ইসলামপন্থী শক্তির উপর অত্যাচার করবে, আর বিএনপি শান্তিতে রাজনীতি করবে, ক্ষমতা উপভোগ করবে। মিডিয়াগুলো ব্যস্ত থাকবে যে
জামায়াত এবং আওয়ামী লীগের মারামারি নিয়ে। একটা পর্যায়ে এসে মিডিয়া এবং সুশীল সমাজ আওয়ামী লীগকে লাইমলাইটে নিয়ে আসবে এই বলে যে আওয়ামী লীগ মৌলবাদী এবং উগ্র শক্তিকে দমিয়ে রাখতে একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি, তারাই পেরেছে জামায়াত ইসলাম এবং উগ্র ইসলামিক শক্তিকে দাবিয়ে রাখতে। তারেক রহমানের এই হলো সূক্ষ্ম এবং অতিবাস্তব প্ল্যান। এখানে সন্দেহ রাখার বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। তারেক রহমান আর ওই যে লন্ডন থেকে আসতে দেরি হয়েছে, দেশে আসতে তিনি স্বাধীন নয়, তিনি আসলে তখন নেগোসিয়েশন করছিলেন ওই স্বৈর শাসক, খুনি, অত্যাচারী, ফ্যাসিবাদী শক্তির সাথে তিনি নেগোসিয়েশন করছিলেন। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে জামাত ইসলামীর রাজনীতিতে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সোচ্চার হয়েছে কঠোর অবস্থানে। জামাত যে সিদ্ধান্ত নিয়েছে, যে অবস্থান নিচ্ছে, তাতে চুপ্পুকে বিএনপি সরকার সরিয়ে দিতে বাধ্য হবে অথবা জামাত তাকে সরিয়ে দিতে বাধ্য করবে। পার্লামেন্ট শুরু হলে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে জামাত ইসলামী কঠিন অবস্থান গ্রহণ করবে। জামাত ইজ ভেরি সিরিয়াস এগেনস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, বিকজ এখানে একটা সূক্ষ্ম রাজনীতি রয়েছে। চুপ্পু বহাল তবিয়তে থাকলে শেখ হাসিনা ক্ষমা বে রাজনীতি পুনর্বাসন হতে পারে। শেখ হাসিনা কিসের ফাঁসি টেসি? সহজভাবে বুঝেন, শেখ হাসিনা যদি এখন দেশে আসলেই তার ফাঁসির সময় হয়ে যাবে, কারণ আপিল করার সুযোগ নাই। জাস্ট একটা সুযোগ পাবেন, ডেথ রেফারেন্স জারি করার পর জাস্ট একটা সুযোগ, রিভিউ টিভিউ এগুলোর সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন। চুপ্পুর কাছে প্রাণ ভিক্ষা চাইলে কি শেখ হাসিনাকে প্রাণ ভিক্ষা দিবেন না? শতবার দিবেন। শেখ হাসিনাকে আওয়ামী লীগের যে চাইবে তাকে প্রাণ ভিক্ষা দিবে, তারপরে হাসিনা অ্যাজ ইউজুয়াল। বিষয়টা কতটা সিরিয়াস দেখছেন? তো জামাত ইজ অলসো সিরিয়াস এগেনস্ট প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। তো জামাত ইসলামী প্রথমে আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে একটা রহস্য রেখে দিয়েছেন, যার অর্থ যে শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছু গোপন করেছেন। এখন কি গোপন করেছে এটা জামাত জানে, যার ফলে জামাতকে এটা বলতে হবে যে আপনারা বলেন তাহলে। এবং পার্লামেন্ট শুরু হলে আমিরে জামাত বা জামাতের সংসদ সদস্যরা সেটা বলবেন। আমিরে জামাত নিজে ঘটনার সাক্ষী, তিনি বলবেন। এবং চুপ্পুর যে আচরণ, যে বক্তব্যগুলো, এগুলোকে জামাত অগ্রহণযোগ্য বলেছে আমিরে জামাত। এখন অগ্রহণযোগ্য আচরণ করে তো সে আর প্রেসিডেন্ট পদে থাকতে পারে না। এরপরে এখন জামাত আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে। এখন কোন একটা দেশের মহামান্য রাষ্ট্রপতি যদি শপথ লঙ্ঘন করে, সেই পদে তিনি থাকতে পারেন না। তো জামাত এবং আসলেই শপথ লঙ্ঘন করেছে। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনে জামাত কার্যত চুপ্পুকে সরিয়ে দিতে চাচ্ছে। তো জামাতের কারণে হয়তো চুপ্পুকে বিদায় নিতে হবে। এতে বেশ কিছু লাভ আছে, যে চুপ্পুকে সরানোর ক্রেডিট জামাত পাবে, জামাত হিরো হবে জাতির কাছে, জুলাই প্রজন্মের কাছে। এবং অভিশংসনের বিলও জামাত হয়তো উত্থাপন করতে পারে সংসদে। আর সেই বিলে যদি বিএনপি সম্মতি না দেয়, তাহলে জাতির কাছে বিএনপি ভিলেন হবে, যে বিএনপি চুপ্পুকে সরানোর জন্য যে অভিশংসন ইমপিচমেন্ট বিল, তাতে তারা রাজি হয়নি। এর মানে কি? তাহলে কি দাঁড়ালো? যে এই চুপ্পু গণহত্যাকারীর দোসর চুপ্পু, শেখ হাসিনার দোসর, ভারতের দালাল মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু। এর জন্য বিএনপির এত দরদ কেন? তাহলে বিএনপি কি? বিএনপি আসলে বিএনপি না বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ? বিএনপি কি ভারতের দালাল নাকি? এই প্রশ্নগুলো জোরালোভাবে সামনে আসবে। তো দর্শক, জামাতের বিবৃতি, সাক্ষাৎকারে গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি। জামাত ইসলামী এই দাবি করেছে, কারণ এটা ইমপিচমেন্টের গ্রাউন্ড, এটা বুঝতে পারছেন। আর বিএনপির অবশ্যই বিএনপির জন্য এটা মিনিমাম একটা আউটফিট, যে চুপ্পুকে সরিয়ে দিতে তাদের রাজি হতে হবে। এখন যেহেতু সবকিছু ঠিক হয়েছে, বিএনপির ভাষায় পার্লামেন্ট কায়েম হয়েছে, তো সংসদের প্রথম অধিবেশনের পরেই তাকে সরিয়ে দেওয়ার বিষয় আসবে। এখন চুপ্পু পদত্যাগ করতে চাইবেন না, কারণ ওই যে শেখ হাসিনা আওয়ামী লীগের ভারতের ওই প্ল্যান আছে, শেখ হাসিনা ফিরলে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে, তারপরে জেলে যাবেন, তারপরে প্রাণ ভিক্ষার আবেদন করবেন, মুক্তি পাবেন। এরকম প্ল্যান আছে, যার ফলে 2028 সাল পর্যন্ত থাকার একটা আগ্রহ প্রকাশ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। আর এটা জামাত হতে দিবে না। শপথ লঙ্ঘনের রাজনৈতিক অভিযোগ এখন আনলো, পার্লামেন্ট শুরু হলে শপথ লঙ্ঘনের অভিযোগ এনে ইমপিচমেন্ট বিল উত্থাপন করবে, তারপরে খেলা জমবে, জামাত হিরো হবে। ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে জামাত কিভাবে একজন রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দিয়েছে। যেমন আওয়ামী লীগ ভারতের বিরাট ষড়যন্ত্র, যেমন শেখ হাসিনা এত হত্যা করেছে, এত গণহত্যা, 162 জন শিশু হত্যা, এগুলো বিচার হবে না। শেখ হাসিনা মুক্তি পেয়ে আবার রাজনীতি করবে। হ্যাঁ, শেখ হাসিনা আসতে পারলে আওয়ামী লীগ আবার বড় দল হিসেবে ঘুরে দাঁড়াবে। কিন্তু শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টি। এই জায়গাটা জামাত সম্ভবত শেখ হাসিনাকে আটকে দিতে পারবে চুপ্পুকে জয় বাংলা করে দেওয়ার মাধ্যমে। আর এই কাজের মাধ্যমে জামাত ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং জামাতের জনপ্রিয়তা মারাত্মকভাবে বেড়ে যাবে। জামাত রাজনীতি আরো বেশি রেলেভেন্ট হবে। এমনকি আওয়ামী লীগের লোকজন অনেকে জামাতে আসবে, কারণ আওয়ামী লীগের লোকজন জামাতের বা বিএনপি আদর্শে অনুপ্রাণিত হয়ে কেউ দল ত্যাগ করে না। আওয়ামী লীগের লোকজন ভয়ে পরিস্থিতির শিকার হয়ে দল ত্যাগ করে। এখন জামাত যে পরিস্থিতি তৈরি করছে, তো জামাতের এই কৌশলী ডলাকে
আওয়ামী লীগের অনেকে জামাতে আসবে বলে আমার মনে হচ্ছে। আওয়ামী লীগের পুঁজি ছিল শেখ মুজিব, পুঁজি ব্যাংকে খাওয়া হয়ে গেছে, এখন তারা আর কি করবে নিজেরাই ঠিক পায় না। আবার এই বিএনপির পুঁজি আছে খালেদা জিয়া এবং জিয়া, তারাও আসলে বাঙ্গাইশরাই খাইলে ওই আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। আর এদের এই খালেদা জিয়া আর শেখ মুজিবের পুঁজির বাইরে বড় পুঁজি হলো দুইটা শব্দ, একটা হলো গণতন্ত্র আর একটা হলো সংবিধান। বাংলাদেশে বড় দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা এই 55 বছরের বাংলাদেশে অধিকাংশ সময় তারা ক্ষমতা ভোগ করছে এবং ক্ষমতায় থাকে, পর্যায়ক্রমে কেউ আসে কেউ যায়। কিন্তু এদের এই দুইটা দলের 90 সালের পরের থেকে আজ প্রায় 35 বছর দেখতেছি এরা দুইটা শব্দ হলো এদের পুঁজি। রাজনীতির দুইটা শব্দ এই দুই দলের পুঁজি, একটা শব্দ হলো সংবিধান আর একটা শব্দ হলো গণতন্ত্র। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে সে তার বিরোধী দলকে নির্যাতন করে, রাজনৈতিক আসলে শিষ্টাচার থেকে দূরে সরে যে বিরোধী দলের উপর হামলা মামলা করে, তাদেরকে নির্যাতন করে, তাদেরকে ভোটে সঠিকভাবে অংশগ্রহণ করতে দেয় না এবং তাদেরকে ভোটে কারচুপি করে। তখন বিএনপি বলে দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র শেষ হয়ে গেছে, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্র পুনরুদ্ধার চাই। আর সরকার বলে কি, সরকার বলে যে না না আমার তো কিছু করার নেই, আমি তো সংবিধান নিয়ে আমার চলতে হবে, আমার সংবিধান অনুযায়ী কাজ করতে হবে, সংবিধান রক্ষার জন্য আমি একতরফা হলেও নির্বাচন করতে হচ্ছে। নির্বাচন যদি আমি না করি তাহলে তো আমার সংবিধান রক্ষা হবে না, সাংবিধানিক সংকট তৈরি হবে। তা সরকারি দলে যখন থাকে যে বিএনপি বা আওয়ামী লীগ যেই বলেন, তখন সরকারি দলে থেকে বলে সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। আর যখন এরা বিরোধী দলে যায়, সরকারি দলের থেকে চাপে পড়ে, সরকারি দলের থেকে নির্যাতনে থাকে, তখন বলে যে গণতন্ত্র উদ্ধার করতে হবে, গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই দুই দলের দুইটা শব্দ হলো পুঁজি। এই দেরা জীবন ভরে রাজনীতি করে যাচ্ছে 55 বছর ধরে, এদের দুইটা শব্দ হলো পুঁজি। এখন এই দুইটা শব্দ পুঁজি বাঙ্গাইশরে খাওয়া প্রায় শেষ, এখন আর এইগুলো খায়। রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারাতে অনেকেরই কিন্তু মন খারাপ যে ভাই জামাতকে ভোট দিলাম, চেয়েছিলাম যে বাংলাদেশটা পরিবর্তন হোক, কিন্তু হলো না, এই বাংলাদেশ আর কিছু হবে না। জামাত কেন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ঠেকাতে পারলো না, জামাতের মধ্যে ডিপ স্টেট নাই কেন, প্রশাসনে জামাতের লবিং নাই কেন, মানে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে এই নির্বাচনে জামাত একেবারে ইচ্ছা করে সরকারে যায় নাই। এখন অনেকে হতভম্ব হয়ে যেতে পারেন যে ভাই কী বলতেছেন, ক্ষমতার স্বাদ কেউ কি হাতছাড়া করে? জামাতের যে পরিকল্পনা, এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না, খুব ডিপলি আপনাকে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি এই ভিডিওতে একেবারে পানির মতো সহজ করে আপনাকে বুঝিয়ে দেব যে জামাত ইচ্ছা করে এই রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, এবং বেশ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো। যারা জামাতের সমর্থক কর্মী কিংবা যারা মনে করেছিলেন যে জামাত ক্ষমতায় যাক, এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেও বলবেন যে ভাই জামাত ক্ষমতায় না গিয়ে খুব ভালো কাজ করেছে, হেভি ভালো কাজ করেছে। আর বিএনপির যে সমস্ত উচ্ছৃঙ্খল নেতাকর্মী 5% যারা জামাতের বাড়িঘরে যারা হামলা চালাচ্ছে, মারধর করতেছে, এই ভিডিওটা দেখার পরে মানে তার মধ্যে যদি ন্যূনতম সেন্স থাকে, সে কনফার্ম মানে জনগণের বাসায় গিয়ে মানে বলবে যে ভাই আমি আগে যা ভুল করেছি, আমার এই ভাই তুই মাফ করে দে, আমাদেরকে একটু সহযোগিতা কর, বাধ্য। তো চলেন জামাত যে ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতায় যায় নাই এইটা এক্সপ্লেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। অনেক এক্সপ্লেন হয়তো শুনছেন, আমি জাস্ট দুইটা সাইডের কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটাই মূল কারণ যে জামাত ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতায় যায় না। তো এই যে একটা দিক জামাত খুব ভালো করে জানে যে আমরা যদি সরকারে যাই, বিএনপি যদি বিরোধী দলে যায়, তারা কখনোই আমাদেরকে হেল্প করবে না, এবং সেই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি এক হবে, এবং এদের পূর্ণাঙ্গ সাপোর্ট দিবে হচ্ছে ইন্ডিয়া। কারণ জামাতের তো ওই লেভেলে প্রস্তুতি নাই, তার উপরে আবার কিন্তু আছে ডিপ স্টেট। আপনি যদি সরকারি লেভেলে যে সচিব মামলা, এখন এদের 95% মানে বিগত সরকারের আমলের সেট আপ, কিন্তু এটা ভাঙা কিন্তু এত সহজ না। এই জন্য খুব ভালো করে জামাত বুঝতে পেরেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে পারে আওয়ামী লীগ, বিএনপি এবং ইন্ডিয়া এক হয়ে যদি আমাদের বিরুদ্ধে নামে, ওদের সাথে আমরা পারবো না। সুতরাং এটা জাস্ট একটা নেগোসিয়েশন করে বিএনপিকে দেওয়াটাই ভালো হবে। এরপরে 2 নাম্বার যে বিষয়টা বলবো, এইটা হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এইটার উপর বেস করেই জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই। এবং এইটা যদি আপনি শোনেন, আপনি নিজেও বলবেন যে ভাই জামাত যে ক্ষমতা যায় নাই এটা খুব ভালো কাজ করছে, মানে জামাতের ক্ষমতায় যাওয়া উচিতই হয় নাই, বরঞ্চ সে যে বিরোধী দল, এটা মানে একেবারে বেস্ট অপশন জামাতের জন্য। কোনটা জানেন? এক্সপ্লেন করি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিগত আওয়ামী লীগ সরকার যখন ছিল, আপনারা দেখেছেন, এটা সত্যি আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগ সরকার কিন্তু দেশের জন্য অনেক উন্নয়ন করেছে, এটা সত্যি কথা। তো আমাদের দেশে যে একটা বিখ্যাত যে একটা সেতু যেটা শেখ হাসিনা তৈরি করেছে, এটার নাম হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর বাজেট হচ্ছে 30,000 কোটি টাকা প্লাস, আমি 30,000 কোটি টাকা ধরলাম। এইটার কাজ শুরু হয় 2014 সাল থেকে এবং এটা শেষ হয় আপনার 2022 সালে, 7 বছর ধরে। তাহলে পরে 30,000 কোটি টাকার রিস্ক শেখ হাসিনা সরকার কিন্তু নিয়েছিল, যদিও ওই সরকার টিকে ছিল প্রায় 17 বছর। বুঝবেন কিন্তু, মাথা খাটিয়ে মগজ দিয়ে বুঝবেন। তো শেখ হাসিনা সরকার এই পদ্মা ব্রিজ বানাইতে তার লাগছে কি 7 বছর। 7 বছরে সে 30,000 কোটি টাকা ইনভেস্ট করছে, এরপরও পুরো বাংলাদেশের অর্থনীতি ঠিক রেখে। জিনিসটা বুঝতে পারছেন তো? মানে 2014 সালে আপনার একটা সাবানের দাম ছিল 30 টাকা, পদ্মা সেতু তৈরি হওয়ার পরে ওই একই সাবানের দাম এখন
55 টাকা। হিসাবটা বুঝতে পারতেছেন? এইবার আসেন, বাংলাদেশের যে বৈদেশিক ঋণ, এটার পরিমাণটা জানেন? $104 বিলিয়ন। আমি আবারও বলছি, বাংলাদেশের যে বিদেশি ঋণ, এটার পরিমাণ হচ্ছে $104 বিলিয়ন। এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়াবে মানে সামথিং বা প্লাস 11.5 লক্ষ কোটি টাকা। 100-200 কোটি টাকা নাই কিন্তু, 11.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ সরকার কিন্তু ঋণী। এবং এই ঋণটা হচ্ছে 20 বছরের জন্য। প্রতি বছরে আপনার যদি আপনি 20 দিয়ে ভাগ করেন 11.5 লক্ষ টাকা, তাহলে প্রতি বছরে আপনাকে দিতে হবে কত জানেন? প্রতি বছরে আপনাকে দিতে হবে 57,500 কোটি টাকা। মানে হিসাব দেবার মিলান কিন্তু। একটা পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে 30,000 টাকা, এবং সেই পদ্মা সেতু তৈরি করতে আপনার সময় লাগবে 7 বছর। শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল 17 বছর। আর প্রতি বছরে আপনার বিদেশি ঋণ শোধ করতে হবে 57,000 কোটি টাকা। আমি ধরলাম এটা 60,000 কোটি টাকা। তার মানে কি জানেন তো, বিএনপি সরকারকে প্রতি বছরে 2টা করে পদ্মা সেতু বানাতে হবে। পসিবল? মানে যেটা আওয়ামী লীগ সরকার 7 বছর ধরে বানিয়েছে, যেই টাকা দিয়ে আপনার বিএনপি সরকারকে, অর্থাৎ 57,000 টাকা ঋণ, মানে প্রতি বছরে 2টা পদ্মা সেতু বানানোর যে খরচ, এইটা প্রতি বছর বিএনপি সরকারকে করতে হবে। এখন আপনি বলেন যে প্রতি বছরে যদি 57,000 কোটি টাকা, মানে 2টা করে পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা হয়, বাকি উন্নয়ন সম্ভব কিনা? পসিবল কোনো দিন হবে না, কোনো দিন হবে না, এটা গ্যারান্টি। জামাত এটা খুব ভালো করে বুঝতে পারছে যে আমরা মানে দেশের উন্নতি করতে পারবো না এই ঋণের বোঝার কারণে। তো সুতরাং ঠিকঠাক মতো একটা মানে সেট আপ করো। সেট আপটা কি? এই বিএনপির সামনে আগায় দাও। মানে ব্লান্ডার যদি হয় ও হোক, কিন্তু আমরা মানুষের কাছে মানে দেখানোর চেষ্টা করব যে আমরা হেরেছি, তাতে কী হয়েছে, সামনে আবার এগিয়ে যাব, আমরা ন্যায় এবং ইনসাফের দল। মেটিকুলাস ডিজাইন, বুঝতে পারতেছেন তো জিনিসটা? তো সর্বশেষ অনেকে বলতে পারেন, তো ভাই বিএনপি তো সাহস করে গেল, তো বিএনপি তো কেবল গিয়েছে। নতুন বিয়ে করলে 6 মাস খুব ভালো লাগে, কিন্তু 6 মাস পর থেকে কিন্তু আপনি রিয়েল কাহিনী শুরু হয়। যারা বিয়ে করেছে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। তো যেহেতু বিএনপি নতুন গভর্নমেন্ট, জাস্ট একটু যাইতে দেন, একটা বছর যাইতে দেন। এরপর ওই 55 টাকার সাবান কয় টাকায় আপনার কিনতে হয় এটা আপনি নিজের চোখেই দেখবেন।